ওকে। আমার এখানে লেখা দেখেন কি লিখেছি। আমরা গ্রামারের টপিক গুলো কাজে লাগিয়ে কিভাবে ইংরেজি লিখবো এবং বলবো। কাজ মেনলি দুইটা: লেখা শিখা এবং বলা শেখা। আর পড়া এটা এটা হয়ে যায়, আমরা এটা পারি মোটামুটি, হ্যাঁ। তো এই পুরো কাজের আমরা প্রথম দিকেই বলছিলাম যে ভোকাবুলারি ইজ দ্য কি। ভোকাবুলারি ছাড়া আসলে মানে আগানোর সুযোগ নাই। তো আমরা ভোকাবুলারিতে এক্সট্রা নজর দিব। তো এখন আমি দেখেন যে গ্রামারের টপিক আমরা কাজে লাগাচ্ছি কিভাবে, একটু খেয়াল করেন। আমি এখান থেকে আমরা শুরু করব। আমি অনেক টিচারকে বিভিন্ন স্টাইলে পড়াতে দেখি। আমার যে নিজস্ব মেথড যেটা, সেটা আমি অলরেডি মানে নাম নিজে দিয়েছি আর কি। এখনো ব্র্যান্ডিংটা ওইভাবে হয় নাই, বাট হবে, আপনাদের মাধ্যমে হবে। সেটা হচ্ছে ট্রান্সলেশন মেথড ফলো করে ইংরেজি শেখা। সেটা কি? সেটা হচ্ছে যে একটা একটা বাংলা কথা আমার মাথায় আসলো, ওইটা ইংরেজি কিভাবে হবে, ওইটার ইংরেজি কি হবে, ঠিক এইভাবে প্রতিদিন চর্চা করতে করতে একসময় দেখা যাবে যে যতটা কথা আমার দৈনন্দিন জীবনের প্রয়োজন সেগুলো আমি বলে মানে শিখে ফেলেছি। কিভাবে? ধরুন এই যে আমি এই যে এটা যে লিখলাম, এটা কি লিখলাম অ্যাকচুয়ালি? এটা কি অনেক প্ল্যান করে কিছু লিখলাম? নো। আমি জাস্ট গতদিন বসে যে প্ল্যান করছিলাম ক্লাস নিব, তো ক্লাসে কি নিব, সো আমি ওইটা মাথায় রেখে, এটা মাথায় রেখে, এই টপিকটা মাথায় রেখে আমি জাস্ট র্যান্ডমলি লেখা শুরু করলাম। এই যে লেখা শুরু করলাম, এটা ধরেন আপনি, আমরা ইংরেজি কথা বলার সময় কি করি অ্যাকচুয়ালি? আমি যে আজকে যে সিচুয়েশন আছে সেই সিচুয়েশন থেকে আমি কথা বলা শুরু করি এবং ওইটা বলতে থাকি। তো এখন ইংরেজি শিখতে গেলে আমাদের সেম কাজটাই করতে হবে। আমরা যে কথাগুলো দৈনন্দিন জীবনে বলার দরকার মনে করি সেগুলো বলাটা কিভাবে মানে বলবো, সেটা শিখে গেলেই আমার মেইনলি দেখা যাচ্ছে যে আমি যদি 30 দিন এভাবে চর্চা করি, তাহলে দেখা যাচ্ছে সাইকেলটা ফিল আপ হয়ে আমরা সবকিছু শিখে ফেলবো। তাহলে আমরা ধরুন আজকে কথা বলছি কি নিয়ে, আমরা জাস্ট এইটা নিয়ে আমি আগামীকাল একটি নতুন ব্যবসা শুরু করব। এই যে সেন্টেন্সটা আমরা শিখলাম, এখানে আমরা অলরেডি আমাদের সেন্টেন্স স্ট্রাকচারটা চলে আসছে। থ্যাংক ইউ। আমি আসলে ওই যে একটু আগেই আমার টাইম লাইনে ভিডিও দিয়েছি আপনাদের সাথে। তো আমার ক্লাস অনেকগুলো হইলো এবং আরো হবে। তারপরেও আমি আজকে আমার আইডিটা আপনার গ্রুপে দিব, আপনারা একটা আমাকে এড করে নেবেন কাইন্ডলি, যাতে আমরা কানেক্টেড থাকতে পারি ফর এ লঙ্গার পিরিয়ড অফ টাইম। এখন ভেরি গুড, হ্যাঁ। তো এখন আহ, যেটা বলছিলাম আর কি, হ্যাঁ, যে আমরা এই যে সেন্টেন্সটা, আপনি ধরেন আপনি জাস্ট বসলেন, খাতা কলম নিয়ে বসলেন আর লেখা শুরু করলেন র্যান্ডমলি, জাস্ট যা মাথায় আসলো তা। তো এটা হচ্ছে সবচেয়ে কার্যকর পদ্ধতি। এখন ধরেন আমি লেখা শুরু করলাম এটাকে, আমি আগামীকাল একটি নতুন ব্যবসা শুরু করব, যেটি আমার জীবনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এবং এটা আমি কোনো দিকে চিন্তা ভাবনা না করে জাস্ট আমি লেখা শুরু করলাম। এখন আরেকটা জিনিস আমি একটু প্রসঙ্গক্রমে বলে রাখি। আমরা এখানে যারা আছি, আমি সহ আপনারা, বা এই কথাটা যদি আমি ইউটিউবে দেই যারা শুনবেন, সবারই কিন্তু লক্ষ্য থাকে যে সফল হওয়া, হ্যাঁ। মানে সফল হওয়া বলতে এখন আবার এটা নিয়ে ডিবেটে যাচ্ছি না যে সফলতা কাকে বলে, সেটা ভিন্ন বিষয়। সফল হতে চাই আমরা এখন, কিন্তু দেখা যায় যে সবাই সফল হই না। এবং আমরা নিজেরই যখন প্রশ্ন করি যে না, আমি আমার আসলে কাঙ্ক্ষিত গোলগুলো অ্যাচিভ করতে পারি নাই। অনেক মানুষ আছে পারে না, অনেক মানুষ আছে পারে, অনেক মানুষ আছে বেশি পারে। কারা পারে, কেন পারে? তারাই পারে যারা প্রত্যেকটা সময়কে প্ল্যান করে ব্যয় করে। আমি জাস্ট জাস্ট মানে ঘুম থেকে উঠলাম এবং একটা দিন জাস্ট অতিবাহিত করে ফেললাম উইদাউট থিঙ্কিং অ্যাবাউট মানে ইটস ইফেক্টিভনেস, যে আমি কোন কাজে সময়টা ব্যয় করছি। ঠিক আছে, আপনি হয়তো ফেসবুকিং করছেন, বাট দের শুড বি সাম পারপাস। কেন আমি ফেসবুকিংটা করছি? আমি কি নিজেকে রিল্যাক্সেশন দিচ্ছি কিনা? যদি দেই, দ্যাটস ইট। কারণ আমি একটা দিন আমি নিজেকে পুরোপুরি নিজেকে নিজের মতো দিচ্ছি। তো এটাও যদি হয়, ইউ উইল বি সাকসেসফুল। কিন্তু যদি দেখেন যে একটা দিন বা আজকের আমি একটা এক্সাম্পল দিই, ধরুন আছে সন্ধ্যা থেকে আমাদের একটা ক্লাস আছে, বাট সন্ধ্যা থেকে এই ক্লাসের আগ পর্যন্ত টোটাল 4 ঘন্টা সময় ছিল। এই সময়গুলো আপনি কিভাবে কাটিয়েছেন? যদি কোনো প্ল্যান ছাড়াই কাটান, মানে আপনি চিন্তাই করেন নাই 6টার আগে কি করবেন, মানে আপনি আগে রুটিন করেন নাই যে আমি 4 ঘন্টা সময় আমার কিভাবে ব্যয় করব, তাহলে ইউ আর ফেইলিং ইন লাইফ। মাস্ট, মানে এখান থেকে পালানোর কোনো সুযোগ নাই। একটা মোমেন্ট নষ্ট করা মানে হলে ইট উইল হার্ট ইউ।
ডেফিনেটলি হার্ট করবে, মানে আপনাকে ইন সাম ওয়ে। তো এই জন্য প্ল্যান করে সময়টা কাটাবো, প্ল্যান করে সময় কাটাবো। আর এই কথাটা কেন আজকের এই বিষয়ের সাথে প্রাসঙ্গিক, সেটা হচ্ছে এই যে বললাম যে আপনি জাস্ট একটা কাজ করতেছেন এবং ওইখানে জাস্ট আরেকটা মানে পারপাস এড এড করে দেন, যে আমি তো এখন কি করছি, চা বানাচ্ছি। তাহলে চা বানানোটার ইংরেজি কি? আমি তো শুধু আমার জন্য চা বানাচ্ছি না, আমার বন্ধুরা আসছে তাদের জন্য চা বানাচ্ছি। তাহলে এটা ইংরেজি কি হবে? আমি কি চা বন্ধুদের বানাইতে পছন্দ করে বানিয়ে চা পরিবেশন করতে পছন্দ করি, নাকি এটা জাস্ট বাধ্য হয়ে করতেছি? আচ্ছা দেন ধরে চিন্তা করছি যে আমি সব সময়ই মানুষকে মেহমানদারি করতে, আতিথেয়তা করতে, হোস্ট করতে আমি পছন্দ করি, তাহলে এটার ইংরেজি কি হবে? বা আমি আজকে আসলে আমার ভালোই লাগতেছে না চা বানাতে বা চা রেডি করতে, কিন্তু বাধ্য হয়ে করছি। এই যে বাধ্য হয়ে করছি, এটার ইংরেজি কি? এইভাবে চিন্তা করবেন, দেখবেন যে অটোমেটিক্যালি হয়ে যাবে। কাজ হবে, হবে, উপায় নাই, না হয়ে উপায় নাই। আর যারা আমরা কি করি, আজকে একটা ভিডিও দেখতেছি, শুনতেছি কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়, কালকে আরেকটা ইউটিউব চ্যানেলে ভিডিও দেখতেছি, কিন্তু ওইখানে যা বলতেছে আমি সেই কাজগুলো করতেছি না, শুধু শুনেই যাচ্ছি যে কি করতে হবে, কিন্তু করতেছি না। আপনার আমার দ্বারা ইংরেজি বা ইংরেজি না কোনো কাজ করাই সম্ভব না। তাহলে আমাদের এখানে এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। এখন আসেন আমরা ট্রান্সলেট করি। এখন আমরা কি করব? ট্রান্সলেশনে যাব, হ্যাঁ। এই সেন্টেন্সটা আমার হাতে আছে, আমি এটাকে ইংরেজি করব। প্রথম কাজ হলো আমি সেন্টেন্সটা ঠিক করে নেওয়া, সাবজেক্ট ভার্ব ঠিক করে নিয়ে, যে এখানে সাবজেক্ট কি ভার্ব কি। এই সাবজেক্ট প্রথমে, নর্মাল সেন্টেন্সে কি হয়, প্রথমে সাবজেক্ট থাকে, আমরা সাবজেক্ট দিলাম আই। এরপরে সরাসরি একদম শেষের ওয়ার্ডে চলে যাব, ভার্ব। মনে রাখবেন যে ভার্বটা সবার শেষে থাকে নর্মালি, সব কথাই নর্মালি। স্টার্ট, শুরু করব। এখন আমরা শুরু করব কথাটা লিখবো। যখনই আপনি ভার্ব লিখবেন তখন খেয়াল করবেন এটা কোন টেন্সে আছে, মানে বর্তমানে, অতীতে নাকি ভবিষ্যতে। ভবিষ্যৎ হইলেই সহজ হয়ে গেল উইল। এখন ভবিষ্যতে কি শর্ত মর্ত আছে, নাকি জাস্ট র্যান্ডমলি জাস্ট নর্মালি একটা কথা? হ্যাঁ, নর্মালি একটা কথা শুরু করব, তাহলে আই উইল স্টার্ট। আই উইল স্টার্ট। কি শুরু করব? আমরা আপনাদেরকে বড় বড় বাক্য গঠন করার নিয়ম দেখিয়েছিলাম, কিন্তু খেয়াল করে দেখবেন ওইখানে যে কয়েকটা অপশন দিয়েছিলাম, 7 থেকে 8টা বা আরো বেশি বা 10টা, মনে করেন একটা বাক্যে কিন্তু সবগুলো থাকে না। যার কারণে আমাদের সেন্টেন্স মেকিং খুবই ইজি হয়ে যাবে। অলরেডি আমি আমি কেন বলতেছি ইজি হয়ে যাবে, কারণ আমি মনে করতেছি আপনারা ইতোমধ্যেই বাক্য বানানোটা ইজি করে ফেলছেন। প্রথম দিকে হইলে হয়তো ইজি বলতাম না, কারণ প্রথম দিকে এটা একটু একটু ঝামেলার। আমার কাছে যতই স্পষ্ট হোক, আমি আপনার লেন্স থেকে দেখতে হবে, এজ এ স্টুডেন্ট আমি যদি দেখি, তাহলে আমি দেখি যে না, এখানে ঝামেলা আছে। তাহলে আই উইল স্টার্ট, আমি শুরু করব। এরপরে দুইটা জিনিস আছে এখানে, একটি নতুন ব্যবসা আগামীকাল। আমরা জানি যে এখানে অবজেক্ট যেটা সেটা আগে দিব, আই উইল স্টার্ট এ নিউ বিজনেস। আই উইল স্টার্ট এ নিউ বিজনেস। এখন এটা খুবই সিম্পল একটা সেন্টেন্স লিখলাম, বাট এটা কারেক্টলি লেখাটাই হচ্ছে ইংরেজি শেখা, এর বেশি কিছু নাই। ইংরেজি শিখতে গেলে আর বেশি কিছু নাই। তাহলে একটা সে আই উইল স্টার্ট এ নিউ বিজনেস আগামীকাল, টুমরো, শেষ। এখন আপনি বলতে পারেন যে ভাই, তাহলে কি এভাবেই লিখতে হবে, আর কোনো উপায় আছে কিনা? যদি টাইম থাকে, এটাকে সব সময় আপনি যে কোনো সময় সেন্টেন্সের একদম প্রথমে নিয়ে যেতে পারবেন। কখন যদি থাকে, হ্যাঁ, টুমরো আই উইল স্টার্ট এ নিউ বিজনেস, তাহলে কোন জায়গাটা ফিক্সড থাকতেছে খেয়াল করেন। এই জায়গাটা অলওয়েজ ফিক্সড থাকতেছে, সাবজেক্ট ভার্ব। মনে রাখবেন 99% ক্ষেত্রে এই জায়গাটা ফিক্সড, সাবজেক্টের পরে ভার্ব, এর আগে পরে অনেক কিছু আপনি করতে পারবেন। টাইম থাকলে সবার আগে নিয়ে আসেন, উদ্দেশ্য থাকলে সবার আগে নিয়ে আসেন। এখন আসেন এই জায়গায়, যেটি আমার জীবনে অন্যতম একটি গুরুত্বপূর্ণ ঘটনা, এখানে যেটি শব্দটা সাবজেক্ট, এবং এটা একই সাথে কনজাংশন, এবং যার কারণে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। আমরা জানি যে দুইটা সেন্টেন্স যদি থাকে একসাথে, সেটা কমপ্লেক্স হইতে পারে, কম্পাউন্ড হইতে পারে। দুইটা যদি আলাদা আলাদা সেন্টেন্স হয় তাহলে এটা হচ্ছে কম্পাউন্ড। আর দুইটা যদি একটার সাথে আরেকটা নির্ভরশীল হয় তাহলে হচ্ছে কমপ্লেক্স। এখন কমপ্লেক্স সেন্টেন্স কোনটা এবং কম্পাউন্ড সেন্টেন্স কোনটা, এইটা বুঝতে গিয়ে আমাদের জীবন তেজপাতা হয়ে যায়। বাট বিলিভ মি, এই জিনিসটা বোঝা ইংরেজি শেখার জন্য কোনোভাবেই জরুরি না। কোনটা কমপ্লেক্স কোনটা কম্পাউন্ড কোনোভাবেই জরুরি না। শুধু ওই যে বললাম না, ট্রান্সলেশন। আর যেটির ইংরেজি কি, উইচ। এখন আপনার এখানে এটা বোঝার কোনোভাবেই দরকার নাই যে আপনি এটা কমপ্লেক্স নাকি কম্পাউন্ড। আপনার এটা বোঝা দরকার যে যেটির ইংরেজি কি।
যেটির ইংরেজি হচ্ছে উইচ। এই জন্য বললাম যে এটা ট্রান্সলেশন মেথড। ট্রান্সলেশন মেথডে আমরা গ্রামারের কোনটা অ্যাডভার্বিয়াল ক্লজ, কোনটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কোনটা নাউন ফ্রেজ, কোনটা নাউন ক্লজ, কোনটা নাউন এডজেক্টিভ ক্লজ, এই জাতীয় আলোচনার কোনো দরকার নাই। আপনারা এখানে যারা আছেন যদি আপনার ইন্টারমিডিয়েট পাশ করে ফেলেন, তাহলে শুকুর করেন যে এখন আর আপনার এই জাতীয় প্রশ্ন পরীক্ষায় আসবে না, যে এটা অ্যাডভার্বিয়াল ক্লোজ নাকি নাউন ক্লোজ নাকি। কেন আসবে না? বাংলাদেশে চাকরির পরীক্ষা যদি দেন সেটা আসবে, কিন্তু বাইরে যদি চলে যেতে চান, ইংরেজি চর্চা করতে চান, ইংরেজি টিচার হইতে চান, আইএলস রিলেটেড মানে প্র্যাকটিক্যাল স্কিলের ক্ষেত্রে, একটা হচ্ছে গ্রামাটিক্যাল নলেজ আমরা ইন্টারমিডিয়েটে শিখি, সেটা না, প্র্যাকটিক্যালি ব্যবহার করার ক্ষেত্রে। সো এখানে তাহলে কি ওই ট্রান্সলেশন মেথডের কথাটা বলছি যে যেটির ইংরেজি জেনে জানি যে উইচ মানে হচ্ছে যেটি। সো এখানে এটা যে এটা কি কম্পাউন্ড সেন্টেন্স নাকি কমপ্লেক্স সেন্টেন্স এটা জানা কোনো অংশেই দরকার নাই। তবে আইএলস যদি করতে চান তাহলে এটা জানা দরকার যে এটা সিম্পল নাকি কমপ্লেক্স নাকি কম্পাউন্ড, মানে সিম্পল এক সাইডে, কমপ্লেক্স কম্পাউন্ড এক সাইডে। কারণ হচ্ছে কি, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তিন ধরনের সেন্টেন্সেরই একটা সমন্বয় দরকার আপনার লেখার মধ্যে। আপনি যদি শুধু সিম্পল লেখেন তাও হবে না, শুধু কম্পাউন্ড লেখেন তাও হবে না, শুধু কমপ্লেক্স লেখেন তাও হবে না, আপনাকে সবগুলোর ভেরিয়েশন রাখতে হবে। তাহলে আপনি ভালো স্কোর করতে পারবেন। ভালো মিন্স এনিথিং অ্যাবভ দেন 6.5। 6.5-এর উপরে গেলে খুবই ভালো স্কোর। 6 ক্যান ওয়ার্ক, মানে 6 দিয়ে আপনি কাজ করতে পারেন, আপনি অনার্সে চলে যেতে পারেন দেশের বাইরে, 6.5 দিয়ে মাস্টার্সে চলে যেতে পারেন, 7 দিয়ে আপনি টিচিং এ শুরু করে দিতে পারেন। 6.5 দিয়ে অনেকে পড়ায়, এটা সমস্যা নাই। 6.5 যারা স্কোর করতে পেরেছে তারা ভালো ইংরেজি জানে। তারপরেও যে যত বেশি স্কোর করতে পারে বোঝা যায় যে সে ইংরেজিটা তত ভালো জানে। আবার অনেক সময় অনেক মানুষ ইংরেজি খুব ভালো জানে কিন্তু স্কোর করতে পারেন না, কারণ এখানে একটু পরীক্ষার, তো পরীক্ষায় আবার অনেকে নার্ভাস হয়ে যায়, অনেকে টাইম ম্যানেজমেন্টটা ঠিক মতো পারে না, সব মিলে অনেকে স্কোর কমে আসে। তো যাই হোক, এগুলা ভিন্ন আলোচনা। তাহলে এই আলোচনায় আমরা মধ্যে যেটা করলাম যে আমরা সাবজেক্ট এবং ভার্বকে ফিক্স রাখলাম, এবং ভার্বটা দেওয়ার সময় অলওয়েজ টেন্সকে মাথায় রাখবো। তাহলে আমরা এখানে অলরেডি যে জিনিসটা মাথায় আমরা মানে খেয়াল করলাম যে আমাদের এখানে অলরেডি যে জিনিসটা কাজে চলে আসছে, টেন্স। তারপরে হচ্ছে টাইপস অফ সেন্টেন্স চলে আসছে, বিকজ এখানে আমরা এটা কি করছি, কমপ্লেক্স সেন্টেন্স গঠন করছি অলরেডি। টাইপস অফ সেন্টেন্সের যে মানে গ্রামারের যে টপিক, এটাও চলে আসলো। উইচ, এখন আমরা এখানে সাবজেক্ট হচ্ছে উইচ। আমরা জানি কনজাংশন ক্ষেত্রে যেটা হয়, যে কনজাংশন অনেক সময় জাস্ট কানেক্টর হিসেবে ব্যবহার হয়, আবার অনেক সময় কি হয় যে সে সাবজেক্ট হিসেবেও কাজ করে। একটা এক্সাম্পল আমি এখানে দিই, তারপরে এই কথাটা আপনাদেরকে বোঝাতে সহজ হবে। আই নো, আমি জানি, দ্যাট, আরে, আই নো দ্যাট হি ইজ আ, আই নো দ্যাট হি ইজ এ গুড টিচার, আই নো দ্যাট হি ইজ আ গুড টিচার। এখানে দেখেন দ্যাট একটি কানেক্টর বা কনজাংশন, যে জোড়া লাগাবে দুইটা সেন্টেন্সকে সে একটা কনজাংশন। আই নো হি ইজ এ গুড টিচার, দেখেন এখানে দুইটার মধ্যে কানেক্টর হিসেবে দ্যাট কাজ করছে, কিন্তু সাবজেক্ট এখানে এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে হি। আর এই সেন্টেন্সে টুমরো আই উইল স্টার্ট এ নিউ বিজনেস, উইচ যেটি কনজাংশন হিসেবে কাজ করছে, কানেক্টর হিসেবে কাজ করছে, বাট এট দ্য সেম টাইম ইটস ওয়ার্কিং অ্যাজ আ সাবজেক্ট হিয়ার, এখানে সাবজেক্ট হিসেবে কাজ করছে। তাহলে টুমরো আই উইল স্টার্ট এ নিউ বিজনেস, আগামীকালকে আমি একটি নতুন ব্যবসা শুরু করব, উইচ যেটি আমার জীবনে অন্যতম একটি গুরুত্বপূর্ণ ঘটনা। আজকে একটু কথা বলে অলরেডি হয়তো আমি বলছিলাম যে ভার্বকে আমরা অনেক ভাগে ভাগ করে থাকি, এর মধ্যে আজকে দুইটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে অ্যাকশন ভার্ব, অ্যাকশন ভার্ব, আর আরেকটা হচ্ছে স্টেটিক ভার্ব। স্টেটিক মানে হচ্ছে স্থির, স্থিতিশীলতা বোঝায়। আর অ্যাকশন মানে তো অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, হ্যাঁ। সো এই জায়গায় দেখেন আমি একটি নতুন ব্যবসা শুরু করব, অ্যাকশন ভার্ব, তাহলে আই উইল স্টার্ট এ নিউ বিজনেস। কিন্তু এখানে দেখেন যেটি আমার জীবনে অন্যতম একটি গুরুত্বপূর্ণ ঘটনা, এখানে স্টেটিক ভার্ব। স্টেটিক ভার্ব মেইনলি দুইটা, আমি জাস্ট মনে রাখবেন, একটা হচ্ছে বি, একটা হচ্ছে হ্যাভ। এর মানে হচ্ছে এখানে কোনো অ্যাক্টিভিটি নাই, জাস্ট মানে প্রেজেন্স বোঝাচ্ছে, উপস্থিতি আছে কিন্তু অ্যাক্টিভিটি নাই। আমি আবারও বলছি, বি ভার্ব এবং হ্যাভ ভার্ব, দেখেন আমার একটি বাড়ি আছে, এখানে কোনো কর্ম সংঘটিত হচ্ছে না, বাট একই সময় এটা ভার্ব। আর আমি একটি বাড়ি কিনছি, এখানে একটা কিনছি, এই যে একটা কর্ম সংঘটিত হচ্ছে, এটাকে বলে অ্যাকশন ভার্ব। ধরুন হেল্প। তাহলে কখন আমরা যখন দেখবো যে কোনো জায়গায় সরাসরি কোনো অ্যাকশন নাই কিন্তু সেন্টেন্স আছে, তাহলে বুঝতে হবে এখানে বি অথবা হ্যাভ। কিন্তু এখানে দেখেন যেটি আমার জীবনে একটি নতুন একটি গুরুত্বপূর্ণ ঘটনা,
এখানে কোনো থাকার কোনো ব্যাপার নাই, মালিকানার কোনো ব্যাপার নাই, সো ইটস বি ভার্ব। এবং সেটা দেখা যাচ্ছে যে এখানে অতীতের কোনো ইয়ে নাই, ভবিষ্যতের কিছু নাই, জাস্ট নর্মাল কথা, সিম্পল কথা। সো এটা বোঝা যাচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট। সো প্রেজেন্ট ইনডিফিনিট হলে বি ভার্বের এম ইজ আর, আর এখানে যেটি সিম্পল সিঙ্গুলার সাবজেক্ট, সো এটা হবে উইচ ইজ। উইচ ইজ যেটি, উইচ ইজ, দ্যাটস ইট। এখন উইচ ইজ কি, উইচ কি, উইচ ইজ আমার জীবনের, নাকি উইচ ইজ একটি গুরুত্বপূর্ণ, নাকি উইচ ইজ ঘটনা? উইচ ইজ ঘটনা, যেটি একটি ঘটনা, একটি ঘটনা, উইচ ইজ আ ইভেন্ট। এখন এই ঘটনাটা আবার কেমন ঘটনা? ইম্পর্টেন্ট ইভেন্ট, উইচ ইজ অ্যান ইম্পর্টেন্ট, উইচ ইজ অ্যান ইম্পর্টেন্ট ইভেন্ট। এইটা হচ্ছে আরেকটা জিনিস বলে দেই। এই যে এখানে দেখেন, এটা হচ্ছে অ্যাকশন ভার্বের অবজেক্ট থাকে, থাকতে পারে নাও থাকতে পারে, বাট থাকে, যেটাকে ধরেন এটা কি, আমি শুরু করব, কি শুরু করব, একটি বিজনেস, এটা একটা অবজেক্ট, কি শুরু করব, অবজেক্ট। কিন্তু স্ট্যাটিক ভার্বের বা লিঙ্কিং ভার্বের বা হচ্ছে বি ভার্বের অবজেক্ট থাকে না, যেটা থাকে ওটাকে বলা হয় কমপ্লিমেন্ট, মানে উইচ ইজ, যা হয় কি, কমপ্লিমেন্ট করবে, পরিপূর্ণতা দিবে, এটা হচ্ছে ইমপ্লিমেন্ট। উইচ ইজ এন ইম্পর্টেন্ট ইভেন্ট, যেটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা। আর বাকি থাকলো কি, অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা, উইচ ইজ এ, অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা কি হবে, একটু আপনাদের কাছ থেকে রেসপন্স নেই। অন্যতম একটি গুরুত্বপূর্ণ ঘটনা, আপনারা দ্রুত বলে ফেলেন, লেখা দরকার নেই, যারা বলার বলে ফেলেন। অন্যতম একটি গুরুত্বপূর্ণ ঘটনা কি হবে? কথা বলতে হবে, কথা না বললে হবে না। One of the most important. ওয়ান অফ দ্য, ইয়েস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই যে মানে সেভিয়ার, হ্যাঁ, ত্রাণকর্তা। উইচ ইজ এন ইম্পর্টেন্ট, উইচ ইজ ওয়ান অফ দ্য, অনেকের মধ্যে একজন, অন্যতম, উইচ ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ইভেন্টস আমার জীবনের, র আছে অফ, র থাকলেই অফ, আমার জীবন, অফ মাই লাইফ, উইচ ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ইভেন্টস অফ মাই লাইফ। এখন ধরেন আপনি ইংরেজিতে কথাটা বলতেছেন, ওয়ান অফ দ্য বলার পরে এখানে একটা মস্ট দিতে মন চাচ্ছে, দিয়ে দেন সুন্দরভাবে, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইভেন্টস অফ মাই লাইফ। ইম্পর্টেন্টের জায়গায় এখানে আপনার কাছে মনে হচ্ছে যে সিগনিফিকেন্ট দিলে আরো ভালো হবে। এভাবে আপনি লেখার মান, স্পিকিং এর মান বৃদ্ধি করবেন। তাহলে দুইটা ধাপ, একটা হচ্ছে প্রথমে শিখবো, আর দ্বিতীয় হচ্ছে তারপরে ওইটাকে বেটার করব, আপগ্রেড করব। আপগ্রেড করা যায় কিভাবে? প্রথমত হচ্ছে অ্যাডভান্স লেভেলের ভোকাবুলারি ব্যবহার করে, সেকেন্ডলি হচ্ছে সেন্টেন্স টাইপের ভেরিয়েশন নিয়ে এসে। সো টুমরো আই উইল স্টার্ট এ নিউ বিজনেস, হুইচ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সিগনিফিকেন্ট ইভেন্টস অফ মাই লাইফ। এখন আমি বলি, আমরা গ্রামারের টপিকগুলো কাজে লাগিয়ে কিভাবে ইংরেজি লিখবো এবং বলবো। লেখার সময়ই চলে আসে গ্রামাটিক্যালি কারেক্ট করে লিখবেন, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ভেরিয়েশনটা নিয়ে আসবেন। বলার সময় খুবই 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 গুরুত্বপূর্ণ হচ্ছে প্রনাউন্সিয়েশন। দেখেন, আমি আপনাদের সামনে সরাসরি কথা বলতেছি, ইউটিউবে ভিডিও বানাইতেছি না, যার কারণে দায়িত্বটা খুবই জরুরি ভাবে আমার উপরে বর্তায় যে এটা বলা, যে আমরা প্রনাউন্সিয়েশন নিয়ে যদি, ইফ ইউ হ্যাভ টাইম, তাহলে প্রনাউন্সিয়েশনে কাজ করেন। ইংরেজিতে যেহেতু বলবেনই, তাহলে একটু ভালোভাবে বলেন। যারা অনেকে প্রনাউন্সিয়েশন নিয়ে ট্রল করে, মজা করে, প্রনাউন্সিয়েশনের বিরোধিতা করে, আই নো ওয়াই দে ডু দ্যাট, দেয়ার আর রিজনস, বাট এট দ্য সেম টাইম প্রনাউন্সিয়েশন হ্যাজ সাম সিগনিফিকেন্স ইন আওয়ার লাইফ। সুন্দরভাবে, যেহেতু আমরা ইংরেজিতে যে চারটা স্কিল আছে, লিসনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং, এর মধ্যে 4 নম্বর যে স্পিকিং যেটা বললাম, এটা সবচেয়ে বেশি ব্যবহার হয়, সবচেয়ে বেশি কাজে লাগে। আপনার ইন্টারভিউ, জব ইন্টারভিউতে গেলে আপনাকে রাইটিং এর চেয়ে দেখবে, আপনি কথা বলতে বলবে আপনাকে, আমি আপনি কথা বলে ইমপ্রেস করবেন। আপনি ইমিগ্রেশনে, আপনি হায়ার স্টাডিতে করার জন্য আপনাকে বিভিন্ন দেশ হচ্ছে ফান্ডিং দেওয়ার ক্ষেত্রে বা এমনিতেই এডমিশন দেওয়ার ক্ষেত্রে ইন্টারভিউ নেয়, অনেক স্টুডেন্টকে ইন্টারভিউ নেয়। দেন আমি যে আপনি জাস্ট একটা সুন্দর ভয়েসে কথা বললেই ওরা এট ফার্স্ট লুক, ফার্স্ট ইমপ্রেশনই হয়ে যাবে যে না, হি ইজ ওকে। তো এই জন্য এটা নিয়ে কাজ করবেন। তো এটা কেন বললাম, যখন আমরা প্রনাউন্সিয়েশনের বিষয়ে চলে আসবে, তারপর আমি যে প্রনাউন্সিয়েশন নিয়মগুলো বলছিলাম, দেখেন এইখানে আমরা প্রনাউন্সিয়েশন নিয়মগুলো কোনগুলো অ্যাপ্লাই করব। আমি বলছিলাম যে 5 থেকে 7টা নিয়ম অ্যাপ্লাই করলে আপনার প্রনাউন্সিয়েশন অনেকাংশেই শুদ্ধ হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। তো এখানে দেখেন টুমরো আছে, আমরা নর্মালি বলি টুমরো। তো এটা একটু কষ্ট স্বীকার করে বলেন যে টুমরো, টুমরো, টুমরো। আর কে একটু একটু মুখটা পেঁচায় বলেন টুমরো। এখন আপনার যদি নাচতে নেমে ঘুমটা দেওয়ার যদি মানে ব্যাপার হয়ে যায়,
তাহলে চলবে না। আপনি ইংরেজিতে কথা বলতে চান, এখন যদি আপনি ভাবেন যে আমি এভাবে কথা বলবো মানুষ কি মনে করবে, মানুষ কিছুই মনে করবে না। মানুষের আসলে অনেক টাইম নাই আপনাকে নিয়ে ভাবা। খুদাই আপনি মানুষকে নিয়ে ভাইবা লাভ নাই। জাস্ট আপনি আপনার কাজটা করে যান। যখন আপনি খুব সুন্দর একটা মানে স্পিচ দিবেন মানুষের সামনে গিয়ে, মানুষ ইমপ্রেসড হবে। So tomorrow I'll start, এই যে কন্ট্রাকশনের ব্যাপার চলে চলে আসবে, I'll start start a new business, a new business which হবে না, এটা which is one of the most one of the most, আমরা কেন মস বলছি সেটাও আমাদের লিসনিং এন্ড প্রোনাউন্সিয়েশন এর না টাইপ একটা ভিডিও আছে, সেটা আমরা দিয়েছিলাম, প্রয়োজনে আমি আবারও দিব, দেখে নিবেন। আর যাদের হাতে সময় আছে, সময় গেলে সাধন হবে না, এখনই সময়টাকে কাজে লাগান। উইচ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সিগনিফিক্যান্ট, এই যে ইম্পর্ট্যান্ট বলা দরকার নাই, সিগনিফিক্যান্ট বলা দরকার নাই, সিগনিফিক্যান্ট মোস্ট ইম্পর্ট্যান্ট ইভেন্টস, ইভেন্টসও বলা লাগবে না, ইভেন্টস। এই যে ইভেন্টস বলবেন কেন, এটারও ব্যাখ্যা আছে, লিসনিং এন্ড প্রোনাউন্সিয়েশন একটা হেডলাইন দিয়ে একটা ভিডিও আছে, একটু দেখে নিবেন। আর যদি আজকে বলে ফেলি যে যদি কারো ইউটিউবে ভিডিও দেখে ভালো লাগে, মানে ক্লাস শেষে মনে হয় যে না ইট ওয়াজ ওয়ার্থি, তাহলে ওইখানেই কমেন্টটা করবেন ইউটিউবেই, যে যাতে অন্যরাও ইন্সপায়ার্ড হয় এই ভিডিওটা দেখতে। ইভেন্টস অফ মাই লাইফ। তো অনেক কথা বলে ফেললাম একটা সেন্টেন্সের মধ্যে, কি কি করলাম, সেন্টেন্সটাকে প্রথমে ট্রান্সলেট করলাম, তারপরে হচ্ছে এই যে কোথায় কোনটা বসাবো, টাইম চলে আসলে টাইমটাকে সামনে নিয়ে আসতে পারি, রিজন আসলে নিয়ে আসতে পারি, তারপরে দুইটা সেন্টেন্স থাকলে এটাকে আলাদা করলাম, যেটি কানেক্টরটাকে আলাদা করে একটা সাইডকে একটা প্রথমে অনুবাদ করলাম, আরেকটা সাইডকে পরে অনুবাদ করলাম। আমি আজকে অনেক দ্রুত কথা বলছি, এর রিজন হলো আমি প্রথম দিকে খুব স্লোলি কথা বলতাম, কারণ হচ্ছে প্রথম দিকে আপনারা ছিলেন একটু মানে মানে একদম প্রাথমিক লেভেলে ছিলেন, দেন আমরা এখন একটা অ্যাডভান্স লেভেলে চলে আসছি, সো দ্রুত কথা বললে বরং আপনাদের লাভ, কম সময়ে অনেক বেশি কথা বলা যাবে। এবং এই যে এত দ্রুত কথা বলছি, এই কথা এইভাবে যদি ইংরেজিতেই কথা বলতে আমি পারি বা আপনারা পারেন, তাহলে আমরা সার্থক। উই উইল ট্রাই আওয়ার বেস্ট টু টক ফ্লুয়েন্টলি ইন ইংলিশ হোয়াট এভার উই ওয়ান্ট টু টক। নাও কাম টু দা নেক্সট কোয়েশ্চন। এই ব্যবসা প্রতিষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ করা হচ্ছে। আমি একজন বা দুইজন ট্রান্সলেশন করে দিয়েছিলেন, আমি আপনাদের লেখাটা একটু পড়ে নিব এরই ফাঁকে। আপনারা আসলে এই জায়গাটাতে কি অনুবাদ করছিলেন, আমি এটা একটু ট্র্যাপ সাজাইছিলাম দেখি, আহ প্রথম জন মিস করছেন, যদি উনি আজকে ক্লাসে নাই, ওনার পরীক্ষা পরশু, তাই ওনাকে ক্লাসে পাবো না। ইউ আর অল ইনভাইটেড টু দিস বিজনেস, সো এই জায়গায় আপনারা একটু মিস করছেন। আমি জাস্ট এই জায়গাটা একটু ধরায় দিই আপনাদের কি মিস করা হয়েছে। এটা একটা পেসিভ সেন্টেন্স, এই ব্যবসা প্রতিষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ করা হচ্ছে। পেসিভ সেন্টেন্সে আমরা প্রথমে অবজেক্টে চলে যাব। পেসিভ মানে কাকে, ইউ আর অল, ইউ আর অল আপনারা সবাই আমন্ত্রণ করা হচ্ছে, এই যে চলমান, তাহলে চলে আসবে বিং, ইউ আর অল বিং ইনভাইটেড, এই জায়গাটা মিস করেছেন আর কি। ইউ আর অল বিং ইনভাইটেড, কোথায় ইনভাইট করা হচ্ছে, ইনভাইটেড পরে টু হয়, হ্যাঁ ইনভাইটেড পর কি হয়, টু হয়, ইনভাইটেড টু দিস, টু দা বিজনেস। এখন দিস বলবো নাকি দি বলবো, দুইটাই বলতে পারেন, নির্দিষ্ট হয়ে গেলে আর দিস না বললে হয়। ইউ আর অল বিং ইনভাইটেড টু দি বিজনেস ইনস্টিটিউট, বিজনেস প্রতিষ্ঠান, বিজনেস প্রতিষ্ঠানের ইনস্টিটিউটের জায়গায় আপনি বলতে পারেন যে বিজনেস অর্গানাইজেশন হলে সুন্দর, ইনস্টিটিউট ইজ মোর লিঙ্কড উইথ একাডেমিক অর্গানাইজেশন, একাডেমিক প্রতিষ্ঠান আর কি। ইউ আর অল বিং ইনভাইটেড টু দ্য বিজনেস অর্গানাইজেশন, কেন এখানে কন্টিনিউয়াস হলো, যদি কেউ না বুঝেন দ্রুত কমেন্ট করেন, আমি বা চ্যাটে লিখেন, আমি আমি ব্যাখ্যা করব। ফাস্ট করতে হবে 10 সেকেন্ডের মধ্যে, যদি বুঝেন না আর কি, যে কেন এখানে বিং হলো। আচ্ছা, যারা বুঝেন নাই তাদেরকে একটু বলে দেই। এটাকে আপনি প্রথমে দেখবেন যে এটা অ্যাক্টিভ সেন্টেন্স নাকি প্যাসিভ সেন্টেন্স। একটা সেন্টেন্স দেখার পরে আপনার প্রথম যে প্রশ্নটা মাথায় আসবে সেটা হচ্ছে অ্যাক্টিভ নাকি প্যাসিভ। প্যাসিভ হওয়ার পরে আপনার প্রথম প্রশ্ন হচ্ছে কাকে আমন্ত্রণ করা হচ্ছে বা কি করা হচ্ছে। হ্যাঁ, এখানে সবাইকে আমন্ত্রণ করা হচ্ছে। সো ইউ আর অল বিং, হ্যাঁ ইউ আর অল, আমরা জানি প্যাসিভ হওয়ার কারণে এখানে কি হবে, বি ভার্বের পরে ভার্বের কি হবে, থার্ড ফর্ম হবে। এখন বি ভার্ব আছে আর ভার্বের থার্ড ফর্ম আছে, কিন্তু এখানে কন্টিনিউয়াস, আর কন্টিনিউয়াস হওয়ার কারণে আমরা ভার্বের সাথে বি ভার্বের সাথে আইএনজি দিব, দিয়ে কন্টিনিউয়াস বানাবো। এখন কেন এই জিনিসটা বুঝেন নাই, যদি মনে করেন যে আমি না এরপরেও বুঝলাম না, যেহেতু আমরা আজকে ওইটা নিয়ে আলোচনা না, আজকে মানে সামগ্রিক আলোচনা, তাহলে আপনাকে ভয়েস চেঞ্জের ভিডিওটা আমি আজকে আবারও ফরওয়ার্ড করব,
দেখে নেবেন। আমি আপনাদেরকে একটু বলি যে যে কোনো জিনিস হচ্ছে ভালোভাবে অ্যাচিভ করতে হলে ইউ হ্যাভ টু বি, এটাকে বলা হয় একটু চেষ্টামি করতে হবে। সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, চেষ্টামি মানে হচ্ছে লেগে থাকা। মানে ভাই তুই আমার মাথায় ঢুকবি না, মানে ঢুকতেই হবে। তাহলে কি করতে হবে, আমরা যে ভিডিওগুলো দেই যদি মনে করেন যে ইউজফুল, তাহলে বারবার দেখেন, আবার দেখেন, নোট নেন, আবার দেখেন, এগুলো করতে করতে। যেমন টেন্সের ব্যাপারটা আপনারা সবাই এই সাথে আমার সাথে আশা করি একমত হবেন যে জিনিসটা এমন কঠিন কিছু না, কথা বললে বোঝা যায়, ইজিলি বোঝা যায়, ইভেন বই পড়লেও বোঝা যায়, কিন্তু ভুলে যায়। এই ভুলে যাওয়া মানে হচ্ছে আমরা একটু চেষ্টামিটা করি না, মানে আমি একটু বারবার চর্চাটা করি না, বারবার চর্চা করতে হবে। এন্ড দেন এক সময় ফিক্সড হয়ে যাবে, তারপর আর ওইটা নিয়ে কথা বলতে হবে না। এখন আমি আর 1 বছর চলে গেলেও আর টেন্স নিয়ে আমার, যদি 1 বছর ইংরেজি চর্চা না করি তাও টেন্স নিয়ে আমার প্রবলেম হবে না, কারণ আমি এটাকে নিজের করে নিয়েছি। অধিকারে নিয়ে আসছি। এখন আর ওটা বের হয়ে যাবে না। তাহলে আমরা অলরেডি 3টা বিষয় এই 2টা সেন্টেন্সের মধ্যে দেখলাম, একটা কি টেন্স, তারপর হচ্ছে টাইপস অফ সেন্টেন্স, মানে আমরা কমপ্লেক্স সেন্টেন্স লিখেছি, দেন আমরা ভয়েস চেঞ্জ নিয়ে কথা বললাম। এখন আমরা পরের সেন্টেন্সে চলে আসছি। আমি একা সব কাজ করতে পারবো না, তাই আমি কাজগুলো আমার কর্মচারীদের দ্বারা করিয়ে নিব। এখানে 2টা টপিক চলে আসছে, একটা হচ্ছে মডাল ভার্ব আর আরেকটা হচ্ছে কজেটিভ ভার্ব। তাহলে আমি এখানে একটু লিখে নিই। আমি আগেও বলছি যে আমি টপিক ওয়াইজ দেখায় দিব যেখানে কি কি। দেখেন পরেই কি আছে, মডাল ভার্ব চালাতে পারবো না, পারার ইংরেজি কি, আই কান্ট। আমি পারবো না। এখন ফিউচারে যদি বোঝায় আই কান্টও বলতে পারেন, অথবা আপনি বলতে পারেন আই উইল নট বি এবল। আই উইল নট বি এবল মানে একেবারে আপনি অ্যাবসোলুট ফিউচার বুঝাবেন। ক্যান প্রেজেন্ট এবং ফিউচার দুইটাই বুঝায়। অ্যাবসোলুট যদি হয় তাহলে আই উইল নট বি এবল। আই উইল নট বি এবল কি করতে পারবো না, টু ডু সব সব কাজ, অল দ্য ওয়ার্ক। আই উইল নট বি এবল টু ডু অল দ্য ওয়ার্ক, একা, অ্যালোন। অ্যালোন শব্দের অর্থ হচ্ছে একা। আর একাকী অনুভবের যে ব্যাপার, হ্যাঁ, আপনি আছেন অনেক মানুষের মধ্যে, তারপরে মনে হচ্ছে somebody is missing, I am feeling লোনলি। হ্যাঁ, ওটা হচ্ছে লোনলি, একা অনুভব করাকে লোনলি বোঝায়। আর একা মানে ইন্ডিভিজুয়ালি আমি এখানে আছি একা, বা এই কাজটা একা করতেছি, অ্যালোন, লোনলি না। এটা একটু মনে রাখতে হবে। আই উইল নট বি এবল টু ডু অল দ্য ওয়ার্ক অ্যালোন, আমি সব কাজ একা করতে পারবো না। তাই, তাই এর বাংলা ইংরেজি কি আমরা সবাই জানি, সো, কিন্তু সুন্দর হচ্ছে দেয়ারফর। দেয়ারফর আই উইল নট বি এবল টু ডু অল দ্য ওয়ার্ক অ্যালোন, তাই আমি একা সব কাজ করতে পারবো না, তাই আমি কাজগুলো আমার কর্মচারীদের দ্বারা করিয়ে নিব। দেয়ারফর অতএব করিয়ে নিব। হ্যাঁ, করিয়ে নেওয়ার ইংরেজি আমরা বলছি যে আই উইল গেট। কাজগুলো, আই উইল গেট দ্য ওয়ার্ক। ওয়ার্ক এখানে আর প্লুরাল হবে না, আই উইল গেট দ্য ওয়ার্ক, অথবা আই উইল গেট দ্য জব। আমরা জানি ডান। আই উইল গেট দ্য ওয়ার্ক ডান বাই মাই এমপ্লয়িজ। বাই মাই এমপ্লয়িজ না বুঝলে বলবেন, আশা করি বুঝতেছেন। অতএব দেয়ারফর, আচ্ছা এটা একটু বোল্ড করা যায় কিনা দেখি। হ্যাঁ, I'll not be able to do all the work alone, therefore I will get the work done by my employees. আমার কর্মচারী দ্বারা করিয়ে নিব। এখানে কি আসছে, কজেটিভ ভার্ব আসছে। মডাল হচ্ছে যে ক্যান এর যে বিষয়টা, মডাল, তারপরে কজেটিভ ভার্ব। কজেটিভ ভার্ব নিয়ে আমাদের আলোচনা আছে, মডাল ভার্ব নিয়ে আমাদের আলোচনা আছে, ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা আছে, টাইপস অফ সেন্টেন্স নিয়ে আলোচনা আছে, টেন্স নিয়ে আলোচনা আছে গ্রুপে, ধারাবাহিক ও ইউটিউবে আছে, ধারাবাহিকভাবে দেখবেন, বারবার দেখবেন, দেখে এই কাজটা সারা জীবনের জন্য এখানে সমাপ্ত করে দিবেন ইংরেজিটা। এরপরে অন্য অনেক কাজ আছে, আমি লাইফ টাইম ইংরেজি শেখার কাজে ব্যয় করব না, চর্চাটা করবো, লাইফ টাইম চর্চা করতে হবে কাজে। যেভাবে বাংলা কথা বলি, ইংরেজিতে যেভাবে কথা বলবো, লিখবো, কিন্তু শিখার কাজে লাইফ টাইম ব্যবহার করব না, কারণ দেয়ার আর লট অফ আদার থিংস টু ডু। এটা কি হবে, এটা হবে সো আই উইল হ্যাভ মাই এমপ্লয়িজ ডু দ্য ওয়ার্ক। সুন্দর, এটাও হবে। হ্যাঁ, এটাও আমরা জানি হ্যাভ দিয়েও লেখা যায়। আমি জানি আমার কাজটি আরো আগেই শুরু করা উচিত ছিল, এই যে উচিত ছিল, কিন্তু বিভিন্ন কারণে আমি আগে শুরু করতে সক্ষম হইনি, এই জিনিসটাও আপনারা জানেন, যেটা মডাল ভার্বের আলোচনায় আছে আমাদের। সো এই মডাল ভার্বের আলোচনায় চলে গেলে আপনি এটাকে ইংরেজি পাবেন। আমি জানি, আই নো। এখন মনে করেন আপনি ইংরেজি লেভেল নিয়ে কথা বলতে যাচ্ছেন, আপনি ইংরেজি পারেন, কিন্তু আপনি ইংরেজি মনে হয় সাদামাটা ইংরেজি, হ্যাঁ,
তাহলে দেখেন আমি একটু অসাদামাটা একটা ইংরেজি লিখি আপনাকে। আমি নো মানে আমি জানি, কিন্তু এখানে যদি আমি বলি আই এম অ্যাওয়ার অফ দ্য ফ্যাক্ট দ্যাট, আইএলস এর লেভেলটা দেখেন, আই এম অ্যাওয়ার কোন বিষয়ে অবগত, অ্যাওয়ার অফ দ্য ফ্যাক্ট, আই এম অ্যাওয়ার অফ দ্য ফ্যাক্ট দ্যাট, আমি অবগত, আই এম অ্যাওয়ার অফ দ্য ফ্যাক্ট দ্যাট মানে আমি জানি মানে আমি অবগত, বুঝছেন? আই নো মানে আমি জানি, আর এটার জায়গায় আপনি অ্যাডভান্স লেভেলে কি লিখবেন, আই এম অ্যাওয়ার অফ দ্য ফ্যাক্ট দ্যাট। আমার কাজটি আরো আগেই শুরু করা উচিত ছিল, এখানে সাবজেক্ট হচ্ছে আমার মানে আমি, আই। শুরু করা উচিত ছিল, উচিত ছিল শুড হ্যাভ, স্টার্টেড শুড হ্যাভ স্টার্টেড, স্টার্টেড এর জায়গায় বিগান দিতে পারেন, আই শুড হ্যাভ স্টার্টেড দ্য ওয়ার্ক। আগেই, আগেই আর্লিয়ার, কিন্তু, হাউএভার, এই যে অ্যাডভান্স লেভেলে কথা বলছে, হ্যাঁ হাউএভার, বাট বলবেন আপনি, কিন্তু এখানে বলবেন যে হাউএভার, বিভিন্ন কারণে আগে শুরু করতে সক্ষম হইনি, কে হয়নি, আমি হইনি, তাহলে আই, সক্ষম হইনি, আই ওয়াজন্ট এবল, আমি পারিনি, আই আই কুড নট বলতে পারেন, আই ওয়াজন্ট, সংক্ষেপ বললাম, আই ওয়াজন্ট এবল টু স্টার্ট দ্য ওয়ার্ক, আবার না বলে ইট বলতে পারেন, ইট বিভিন্ন কারণে, ফর আ ভ্যারাইটি অফ রিজনস, ফর মেনি রিজনস বলবে অনেকেই, আপনি বলবেন ফর আ ভ্যারাইটি অফ রিজনস, ফর আ ভ্যারাইটি অফ ফ্যাক্টরস, ফর আ ভ্যারাইটি অফ ইস্যুস। I know, I am aware of the fact that I should have started the work earlier. However, I wasn't able to do, I was tired for a variety of reasons. তাহলে কাজ কি? কাজ হচ্ছে ভাই একটা জিনিসকে শিখে মানে ইংরেজি করা শুরু করতে হবে। আর ইংরেজি করা শিখে গেলে মানে ইংরেজি ট্রান্সলেশন করা শিখে গেলে, বলা শিখে গেলে, দেন আমাদের কাজ হচ্ছে ওটাকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়া, সো দ্যাট উই সাউন্ড বেটার, আওয়ার রাইটিং লুকস বেটার। ইয়েস, ডিউ টু বলতে পারেন, হ্যাঁ, I was not able to start it due to a variety of reasons. Due to a variety of reasons. Because of a number of reasons. বিভিন্ন হওয়ার কারণে ভ্যারাইটি দিয়েছি, মেনি, অনেকগুলো কারণে বললে বলতাম মেনি। আরেকটা জিনিস মনে রাখবেন যে ট্রান্সলেশনের ক্ষেত্রে একটা হচ্ছে শাব্দিক অনুবাদ, আর একটা হচ্ছে ভাবানুবাদ। সবসময় শাব্দিক অনুবাদ সম্ভব নাও হতে পারে, ভাবটা অনুবাদ করে ফেলবেন, এটাকে বলে ভাবানুবাদ। এই যে এখানে সক্ষম হয়নি জায়গায় আপনি আই কুড নট বলেন, সমস্যা নাই, হয়ে গেছে। বাট এখানে যে ওই সক্ষম হয়নি, আই ওয়াজন্ট এইবল বললাম, ইটস একদম শাব্দিক অনুবাদ, লিটারাল ট্রান্সলেশন, ওয়ার্ড বাই ওয়ার্ড, আক্ষরিক অনুবাদ। আমি আমার ব্যবসার জন্য আগামী মাসে একটি প্রাইভেট ব্যাংক থেকে 50 লক্ষ টাকা ঋণ নিব, এই যে কথাটা, এই কথাটার সাথে এই কথাটা দেখেন কোনোভাবে খুব সুন্দরভাবে মিলে যাচ্ছে না। তাহলে আমাদের একটা কাজ আছে, কাজটা কি? কাজটা হচ্ছে আমরা একটা লিঙ্ক করার জন্য আমরা একটা কাজ করব, সেটা হলো যে আমরা এখানে কানেক্টর ব্যবহার করব। কানেক্টর সবসময় যে একটা ওয়ার্ড হবে এমন না, কানেক্টর হইতে পারে একটা কি, কানেক্টর হইতে পারে কি, হইতে পারে দেখেন, একটা সেন্টেন্স হইতে পারে, যেহেতু আমার হাতে এত টাকা, যেহেতু এটি একটি বড় প্রজেক্ট, যেহেতু এটি একটি বড় প্রজেক্ট, আমরা যদি একেবারে বাঙালি সাজতে চাই তাহলে আমরা প্রজেক্ট না বলে বললাম কি, প্রকল্প। যেহেতু এটি একটি বড় প্রকল্প, তাই আমি আমার ব্যবসার জন্য, বারবার আমার আমার কথাটা বললে এখান থেকে মানুষকে এক্সক্লুড করে দেওয়া হয়ে যায়, তাই এই ব্যবসার জন্য কি করতে হবে, আগামী মাসে একটি প্রাইভেট ব্যাংক থেকে 50 লক্ষ টাকা ঋণ নিব। সো নাও লেটস ট্রান্সলেট দ্য সেন্টেন্স। যেহেতু, যেহেতুর ইংরেজি কি, সিন্স, আর কি আছে, এজ, বিকজ দিলেও হয়, বাট এখানে শুরুতে সিন্স বা এজ দিবেন, মাঝখানে কারণ বললে বিকজ বলতে পারেন, সিন্স বলতে পারেন, এজ বলতে পারেন। এজ, এটি একটি বড় প্রকল্প, ইটস আ মেগা প্রজেক্ট, চাইলে বিগ দিতে পারেন, ইটস আ মেগা প্রজেক্ট।
এই যে মেগা কথাটা আমার মাথায় জাস্ট ন্যাচারালি আসলো, এটা হচ্ছে প্র্যাকটিস করলে এইভাবে আসবে। বিগ হইতে আর তো মেগা চলে আসছে। সিন্স ইটস আ মেগা প্রজেক্ট, তাই আমরা সিন্স দিয়ে যদি কথা বলা শুরু করি, এই জাতীয় কথা শুরু করলে কমা দিলেই তাই এর ইংরেজি হয়ে যায়। আমি এই ব্যবসার জন্য আগামী মাসে একটি প্রাইভেট ব্যাংক, এটা দেখেন বড় একটা সেন্টেন্স, তাহলে আমি আই দিয়ে তারপর সরাসরি এই যে এখানে চলে আসছি, নিবতে চলে আসছি। আই উইল টেক, সরি, আই উইল টেক। আমি আগেও বলছিলাম যে সেন্টেন্স যত বড়ই হোক সাবজেক্টের পরে একেবারে লাস্টে চলে যাব, আই উইল টেক। নিব কি নিব? 50 লক্ষ টাকা ঋণ। 50 লাখ টাকা, 50 লাখস হবে না, 50 লাখ টাকা লোন। আই উইল টেক 50 লাখ টাকা লোন। বাকি আছে কি এই ব্যবসার জন্য, ফর দিস ব্যবসা, আগামী মাসে, আগামী মাসে একটি প্রাইভেট ব্যাংক থেকে, ফ্রম এ প্রাইভেট ব্যাংক। আমি এখানে একটা মজার জিনিস দেখাবো, ফ্রম আ প্রাইভেট ব্যাংক। কি জন্য আগামী মাসে, নেক্সট মান্থ। কি জন্য? ফর ফর দিস বিজনেস, ফর দিস বিজনেস। দেখেন এখানে এই যে বড় সেন্টেন্সটা অনুবাদ করলাম, কিভাবে করলাম? প্রথমে দিলাম সাবজেক্ট, তারপরে দিলাম ভার্ব, দেখেন কোন দিক দিয়ে আসছি, তারপরে দিলাম অবজেক্ট, তারপরে দিলাম ব্যাংক থেকে, তারপরে দিলাম একটি প্রাইভেট ব্যাংক থেকে, ফ্রম এ প্রাইভেট ব্যাংক, তারপরে দিলাম আগামী মাসে, তারপরে দিলাম ব্যবসার জন্য। আপনি খেয়াল করে দেখেন, সাবজেক্টের পরে ভার্ব থেকে নিয়ে পুরো উল্টো দিক থেকে আমরা ট্রান্সলেশন করছি, এবং এটা 90% সেন্টেন্সের ক্ষেত্রে এই কাজটাই হয়। কখন হয়? যখন আমরা বাংলা বাক্যটা খুব সুন্দরভাবে, মানে স্ট্রাকচারটা খুব সুন্দরভাবে লেখি, সঠিক স্ট্রাকচারে লেখি, হ্যাঁ? এখন যেহেতু এটা বাংলা সেন্টেন্স, ইংরেজিতেও এই এলোমেলোটা হয়, বাংলায়ও হয়। মনে করেন আমি এটা এইভাবে লিখতে পারতাম, আমি আগামী মাসে এই ব্যবসার জন্য একটি প্রাইভেট ব্যাংক থেকে 50 লক্ষ টাকা ঋণ নিব। তাহলে কিন্তু দেখেন একটু এলোমেলো হয়ে গেছে, আগে পরে হয়ে গেছে। তাই আর ওই নিয়মটা অ্যাপ্লাই করা যাবে না যে একদম শেষ দিক থেকে সাবজেক্টের পরে একেবারে উল্টা দিক থেকে ট্রান্সলেশন। বাট ট্রান্সলেশনের এটা আরেকটা মেথড, যে সাবজেক্টের পরে আপনি ভার্ব দিবেন আর দিয়ে উল্টো দিক থেকে ট্রান্সলেশন করে আসবেন, এটা একটা এফেক্টিভ মেথড। বাট আমি এই মেথডটাতে 100% নির্ভর করি না। এর কারণ হলো আমাদের সামনে যে বাংলা বাক্যগুলো আসে, আমরা সবসময় এগুলা একটা নির্দিষ্ট স্ট্রাকচারে লেখি না বা বলি না, আমরা আমাদের মতো করে একটু চেঞ্জ করে বলি বা লিখি, আর যার জন্য ওই স্ট্রাকচারটা অ্যাপ্লাই করা যায় না। আর এই জন্যই আমরা এস এ ভি ও ডিএমপিডি আর ওই স্ট্রাকচারটা আপনাদেরকে দিয়েছিলাম। হ্যাঁ, মাই বিজনেস হবে, হ্যাঁ মাই বিজনেস হবে, এটা আমরা একটা, আই উইল টেক 50 লাখ টাকা লোন ফ্রম এ প্রাইভেট ব্যাংক নেক্সট মান্থ ফর দিস বিজনেস। এই এই আমি এই ব্যবসার জন্য, আমি এই ব্যবসার জন্য। না, এখানে মাই হবে না, কারণ আমার ব্যবসা বলি নাই, এই যে আমরা এখানে বলছি। আপনি লিখছেন ঠিক আছে, ওইখানে আমার ছিল, এই জন্য ওইখানে মাই হবে, কিন্তু এখানে মাই দিব না। সো দেখেন আমরা আসলে অ্যাকচুয়ালি কি করতেছি, আমরা অ্যাকচুয়ালি ট্রান্সলেট করতেছি একটার পর একটা। এখন মনে করেন আপনি এখানে প্রকল্পের ইংরেজি জানেন না, বাট আপনি বাংলা এটা লিখছেন, কিন্তু প্রকল্পের ইংরেজি করবেন, জাস্ট গুগলে যান, গিয়ে প্রকল্পের বাংলাটা ইংরেজিটা জেনে আসেন। আরে ভাই, এখন এত ইজি হয়েছে ইংরেজি চর্চা করা। একটা সময় ছিল আমরা তো খুব আগের যুগের মানুষ না, আদিম যুগের মানুষ না, তারপরেও আমি যদি আমার ইংরেজি চর্চাটাকে শুরু করি 2007 এবং 2008-এর দিকে, আমি ইংরেজিটা সত্যি বলতে ওই যে প্ল্যান করে ইংরেজি শেখা শুরু করলাম, তখন একটা পকেট ডিকশনারি রাখতাম। গুগলে গিয়ে ওইভাবে সার্চ করা যাইতো না, কারণ ইন্টারনেট খুবই স্লো ছিল, বা গুগল ব্যবহার করতাম শুধু, আমি ব্যবহার করতাম হচ্ছে খেলার স্কোর জানার জন্য। বা গুগল এত সফিস্টিকেটেড ছিল না, বা ছিল হয়তো জানতাম না। বাট এখন দেখেন অ্যাভেইলেবল, এরপরেও যদি আমরা ইংরেজি শিখতে ব্যর্থ হই, দিস ইজ জাস্ট, মানে লুজার মেন্টালিটি হয় আর কি, মানে আমি আসলে, আমাকে দিয়ে আর কি হবে। সো এখানে তাহলে কি দেখলাম আমরা, কি কি দেখলাম? টেন্স, টাইপস অফ সেন্টেন্স, ভয়েস চেঞ্জ, মডাল, কজেটিভ, আর ওই যে এখানে কনজাংশনের ব্যবহার আছে, এর মধ্যে তো আমরা ভার্ব টার্ব এগুলো তো আছে, হ্যাঁ, পার্টস অফ স্পিচের ব্যবহার আছে। আমরা মেনলি এই টপিক গুলোই পড়েছিলাম, এবং এখানে দেখেন মোটামুটি এই টপিক গুলোর মধ্যেই সবগুলো কথা চলে আসছে। এখন হুম, এটা হচ্ছে আমাদের প্রথম দিনের যে লেকচার প্ল্যান ছিল, মানে ক্লাসের আলোচনা বিষয় এটা ছিল। এখন আপনারা হচ্ছে এই জিনিসটা অনুবাদ করবেন, তারপরে আমরা পরে আরো ক্লাসগুলো কিভাবে কি করব সাজাবো। তারপরে এখন আপনাদের আসলে আলাদাভাবে আলোচনার তেমন কিছু বাকি নেই, বাট এখন যেটা করব আর কি, জাস্ট প্র্যাকটিস সেশন করব, আর স্পিকিং এ একটু কাজ করব, স্পিকিং এর কিভাবে কাজ করব সেটাও প্ল্যান শেয়ার করব। আর আশা করি আমি সিস্টেম যেটা দেখাচ্ছি আর কি, ট্রান্সলেশন মেথড দিয়ে আপনারা এইভাবে যদি চর্চা করেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে।
আমি যদি আমাদের আজকের আলোচনার সামারি করি, সেটা হচ্ছে আমরা যে মেথডটা অ্যাপ্লাই করছি ইংরেজি শিখতে গিয়ে, সেটা হচ্ছে ট্রান্সলেশন মেথড। ট্রান্সলেশন মেথডের মূল কথা হচ্ছে আপনি বাংলায় একটা সেন্টেন্স চিন্তা করবেন, তারপর এটা ইংরেজি করবেন। ইংরেজি করতে গেলে আপনার প্রথমে সাবজেক্ট চিন্তা করতে হবে। সাবজেক্ট মানে নাউন, আর নাউন মানে পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই 8টা জিনিস খুব ভালো করে শিখে নিতে হবে। দেন আসছে সেন্টেন্স। সেন্টেন্সের সাবজেক্টের উপরে ভার্ব দিলে, ভার্বের বিভিন্ন প্রকারভেদ আছে, সেটা ওই পার্টস অফ স্পিচের মধ্যেই পড়ে। ভার্বটাকে ব্যবহার করবেন টেন্স অনুযায়ী। আর এরপরে হচ্ছে টেন্স, এই সেন্টেন্স হওয়ার পরে সেটা সিম্পল হইতে পারে, কমপ্লেক্স হইতে পারে, কম্পাউন্ড হইতে পারে। যদি কম্পাউন্ড কমপ্লেক্স হয় তাহলে একটা কানেক্টর বা কনজাংশন ব্যবহার করে কম্পাউন্ড বা কমপ্লেক্স করে ফেলবো। সেন্টেন্স সবসময় অ্যাক্টিভ সেন্টেন্স হইতে পারে, প্যাসিভ সেন্টেন্স হইতে পারে। অ্যাক্টিভ হইলে একভাবে লিখবো, সাবজেক্ট প্লাস ভার্ব। প্যাসিভ হইলে অবজেক্ট প্লাস ভার্ব। আর মডাল ভার্বস নিয়ে কিছু স্পোকেনের বিষয় আছে, সেগুলো আমরা লিস্ট আকারে আমাদের আছে। আর কিছু এক্সেপশনাল কেস আসে কজেটিভ, এগুলো আমরা এখানে আলোচনায় আসছি। এর বাইরে যে আলোচনা বিষয়গুলো আছে, আপনি ট্রান্সলেশন করতে গেলে আর কিছু করার লাগবে না। সেন্টেন্স গঠন করতে গেলে আমাদের যে সেন্টেন্স গঠন করার যে স্ট্রাকচার আছে, সেটাকে অ্যাপ্লাই করে সেন্টেন্স গঠন করতে পারবেন। আলোচনা এখানেই শেষ, বাদ বাকি কথাবার্তা আপনাদের পক্ষ থেকে হবে। আমরা ভিডিওটি এখানে শেষ করছি। আপনাদের সাথে আরো কিছুক্ষণ